দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন নিটোল টাটা বিজ ট্রেন্ডসে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল মামুন। আজ আমরা কথা বলবো ডলারের ক্রলিং পেগ পদ্ধতি এবং অর্থনীতিতে এর প্রভাব নিয়ে। আমার সাথে তিনজন অতিথি রয়েছেন। শুরুতে চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। স্টুডিওতে আজকে আমাদের সাথে আছেন আইসিএবির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন এফসিএ, আছেন আমাদের সাথে বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জনাব শফিকুল ইসলাম এবং আরও রয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব জনাব মোহাম্মদ জহিরুল হক ভূঁইয়া। আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই জনাব শাহাদাত হোসেনের কাছে একটু জানতে চাই যে আমরা জানি যে বিশ্বব্যাপী সফট পেগ, হার্ড পেগ এবং ক্রলিং পেগ বিভিন্ন পদ্ধতির কথা বলা হচ্ছে এবং অধুনা আমাদের কেন্দ্রীয় ব্যাংক ডলারের ক্রলিং পেগ পদ্ধতি প্রবর্তন করেছে। এই ক্রলিং পেগ পদ্ধতিটি কি একটু আমাদের দর্শকদেরকে যদি জানাতেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে একটা দেশে যখন কোনো ফরেন কারেন্সিতে ট্রানজ্যাকশন হয় তখন সেটি বিভিন্ন পদ্ধতিতে সেই দেশের মুদ্রার সাথে আন্তর্জাতিক যে মুদ্রা বা ইন্টারন্যাশনাল যে ডলার বা ইউরো বা পাউন্ড যে সমস্ত মুদ্রা হয় ট্রানজ্যাকশন হয় ফরেন কারেন্সিতে, তাদের রেটটা কীভাবে নির্ধারণ হবে সেই সমস্ত রেট, যেমন একটা দেশের রেগুলেটরি অথরিটি যেমন মনিটারি অথরিটি যেমন সেন্ট্রাল ব্যাংকস থাকে, সেন্ট্রাল ব্যাংকস অনেক সময় সেটাকে দেশের অর্থনৈতিক প্রয়োজনে মানি মার্কেটকে কন্ট্রোল করা বা ফরেন এক্সচেঞ্জকে কন্ট্রোল করা, ফরেন রিজার্ভ সম্পর্কে সে সমস্ত বিষয়কে করার জন্য একটা রেট নির্ধারণ করা হয়। আবার অনেক সময় আছে যে বিভিন্ন অথরিটির উপরে ছেড়ে দেওয়া হয়, আবার কোনো কোনো সময় আছে মার্কেটের উপরে ছেড়ে দেওয়া হয়। যে বিভিন্ন পদ্ধতি, এর ভিতরে একটি পদ্ধতি হচ্ছে ক্রলিং পেগ। সেটি সাধারণত যেটি বোধ করা হয় যে অনেকটা মাঝামাঝি অব দেওয়া, অর্থাৎ যে মানে বাজার, মূলত কনসেপ্টটা হচ্ছে যে বাজারই নির্ধারণ করবে যে এই যে নির্ধারণ রেটটা কত হবে যখন তার ফরেন কারেন্সির যে ডিমান্ড, ফরেন কারেন্সির যে সাপ্লাই, এই সমস্ত বিবেচনা করে বিভিন্ন সময় ডিমান্ড সাপ্লাই দিতে সব কিছুর আসলে মূল্য নির্ধারিত হয়। এখানেও ঠিক তাই, যে আমার ফরেন কারেন্সি কী পরিমাণ প্রবাহ হচ্ছে, কী পরিমাণ লাগবে, সের উপর ভিত্তি করে বাজারই নির্ধারণ করবে। বাট এইখানে আবার সেন্ট্রাল ব্যাংক একটা কিছুটা তার ইন্টারভেনশনও প্রয়োগ করবে, যে ইচ্ছা করলে একদম লাগামহীনভাবে সে উঠানামা করা বা করতে পারবে না, সেটার জন্য একটা লাগাম, একটা ইন্টারভেনশন করা হয়। এই জন্য বলা হয় যে একটা মাঝামাঝি রেট সাধারণত সেন্ট্রাল ব্যাংক নির্ধারণ করে দেওয়া হয়। আমাদের ক্ষেত্রেও যেটা করেছে এবং সেটা হচ্ছে 117 টাকা, $1 117 টাকা। এবং সেটি সাধারণত এর ঠিক যত পরিমাণ আবার উপরে উঠতে পারবে ঠিক তত পরিমাণে আবার নিচে নামতে পারবে, এইরকম একটা মানে একটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন এবং সীমা ঠিক করে দেওয়া হয়, একটা মাঝামাঝি রেটটাকে ঠিক করে দেওয়া হয়, যাতে করে জানি অতিরিক্ত ফ্ল্যাকচুয়েশন বা অতিরিক্ত ইয়াতে যেন একটা কিছু না হয়। এটি হচ্ছে মূলত একটা। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের এই যে আগে থেকে আমরা যেটি আগে জানতাম যে কেন্দ্রীয় ব্যাংক একটি নির্ধারিত বিনিময় মূল্য ঠিক করে দেয়, সেখান থেকে পদ্ধতিগত এই যে পরিবর্তনটি হলো, এর ফলে আসলে অর্থনীতিতে কি প্রভাব পড়বে বা কেন করতে হলো এটি? আচ্ছা, কেন করতে হলো সেটা হচ্ছে, দেখেন আমাদের আগে কিন্তু একটা সরকার ক্রলিং পদ্ধতি না হলে একটা ফিক্সড রেট আগে করে দিয়েছিল সরকার, যে সেটা ছিল 110 টাকায়। কিন্তু আমরা বাস্তবে কি দেখেছি, এই 110 টাকাটা কিন্তু অ্যাকচুয়ালি পালন হয় নাই। বিভিন্ন ক্ষেত্রেই বিভিন্ন কারণে, ওই যে যেটা আগেই বললাম, যে যখন ডিমান্ড বেশি হয়ে যায় কিন্তু সরবরাহটা কম হয়ে যায়, তখন আমি যতই রেট ঠিক করে দিই না কেন, সে তো অটোমেটিক অর্থনীতি তার আপন গতিতে চলতে থাকবে। সেই আপন গতিতে দেখা গেছে যে অনেক সময় 116, 17, 18, অনেক সময় 20, 30 এরকমও লক্ষ্য করেছি আর কি। এই যে তখন হয়টা কি, তখন হচ্ছে যে আমি বলে দিলাম এটা কিন্তু চলে যাওয়া শুরু করলো একদম ইচ্ছা মতো, তখন সেটাকে একটা আনকন্ট্রোলড অবস্থায় চলে যায়। সেই সমস্ত বিষয়টাকে বিবেচনা করে সরকার এখানে যেটা করেছে কিন্তু, বা সেন্ট্রাল ব্যাংক যেটা করেছে, সেটাকে অবজার্ভ করেছে, একটা নির্দিষ্ট রেট দিয়ে তারপরে সে বাজারের চরিত্রটাকে, বাজার কীভাবে এটাকে হ্যান্ডেল করছে, বাজারের প্রবাহ কী হচ্ছে সেটাকে অবজার্ভ করছে। অবজার্ভ করে তারপরেই এখন এটা কী হলো, তখন আগে ছিল কমপ্লিটলি নিয়ন্ত্রিত, এখন বলা হচ্ছে যে নিয়ন্ত্রিত বাট কিছুটা রিল্যাক্সেশনের পথ আর কি। এই যে দুইটার মাঝামাঝি পথটা কেন করতে হলো সেটা আমরা লক্ষ্য করলাম, যেহেতু বলা একটা নির্দিষ্ট দেওয়ার পরে দেখা গেল যে তার চেয়ে বেশ দূরে চলে যাচ্ছে, তাতে এক পক্ষ হয়তো কেউ যারা নিয়ম মানছে না সে বেশি বেনিফিট হচ্ছে, যে নিয়ম মানতে যাচ্ছে সে লুজার হচ্ছে। এই যে সিচুয়েশনটা, অসম একটা সিচুয়েশন, সেই সিচুয়েশনটাকে প্রতিহত করার জন্য আসলে এই নতুন পদ্ধতিকে
পদ্ধতিকে আনতে হচ্ছে। আপনি কি মনে করেন এর ফলে একটা ইতিবাচক প্রভাব পড়বে বা যে উদ্দেশ্যে করা হয়েছে? আসলে এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে পদ্ধতিটা যদি মনে করি অবশ্যই এটা গুড ইন্টেনশন, এবং পদ্ধতিটি যে গুড, কারণটা হচ্ছে যে এটি যে মিক্সড পদ্ধতি, আগেই বলেছে যে কারোর একক না, বাজারও নিয়ন্ত্রণ, বাজারের ভারসাম্যের উপরেই নির্ভর করবে, বাজার ঠিক করবে যে আমার রেটটা কত, শুধু কিছু একটা ইন্টারভেনশন থাকবে। আচ্ছা, কিন্তু এখন এটা কিভাবে ওয়ার্ক করে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। যেমন আমি একটু এই প্রসঙ্গে বলতেই চাই যে আমাদের যখন এটা ঘোষণা হলো, সাথে সাথে আমি শুনলাম, পত্রিকায় দেখলাম কোথাও সেটা রেট বেড়ে 120-25 নাকি চলে গেছে। এটা তো হওয়ার কথা না। কেন হবে এটা? আমার কাছে ঘোষণার সাথে সাথে কি ডলারের ক্রাইসিস হয়ে গেছে? ডলারের ডিমান্ড কি হঠাৎ করে বেড়ে গেল? হঠাৎ করে সাপ্লাই কমে গেল? তা তো না। তো এই যে জিনিসগুলো আমরা সেটাই লক্ষ্য করি যে উদ্দেশ্যটা, যদি আমি পদ্ধতির কথা বলি, পদ্ধতি ভালো, কিন্তু তার ব্যবহারটা কেন হয়, কেন হচ্ছে, এখানে অবশ্যই সেটা আমাদেরকে যারা এটা নিয়ন্ত্রক বা রেগুলেশন করছেন, যারা ওভারসি করছেন, সেখানে দেখতে হবে। এটা নিয়ে আমরা একটু আরো বিস্তারিত কথা বলতে চাই। জনাব শফিকুল ইসলামের কাছে জানতে চাই যে এর ফলে আসলে বাজারে কি প্রভাবটা পড়বে, যে উদ্দেশ্যে যিনি বলছেন যে পদ্ধতিগতভাবে জিনিসটি ভালো, কিন্তু বাংলাদেশের বাজারে সেটি আসলে কোনো সুবাতাস বয়ে আনবে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ। যে পদ্ধতিটি নির্ধারণ করে দেয়া হয়েছে সেটি অবশ্যই মানুষের কল্যাণে, বাজারের কল্যাণে, কিন্তু শাহাদত সাহেব তার বক্তব্যের শেষ পর্যায়ে এসে সেটি উনি বলেছেন যে নির্ধারণ করে দেওয়ার পরে যে ডলারের দর ছিল 10 টাকা 12 টাকা, এই 60 টাকা বাড়িয়ে দেওয়ার কারণে ডলারের দর কিন্তু 20 টাকা 22 টাকায় চলে গেছে। তো যদি আপনি এই দিকটা আপনি যদি ফলো করেন, তাহলে বাজারে ইতিমধ্যেই একটি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তার কারণ হচ্ছে, যেদিন আপনি দরটি নির্ধারণ করে দিলেন, তার ওই মুহূর্ত থেকেই যদি ডলার আমাকে 20 টাকা 22 টাকা 24 টাকা 26 টাকায় যদি আমাকে কিনে এলসি করতে হয়, তাহলে আমার আমদানিকৃত পণ্যের দাম বাড়বে। আমদানিকৃত পণ্যের দামের সঙ্গে আমি জ্বালানি তেল আমদানি করি, সেটি আমাকে বেশি দর দিয়ে ডলার কিনে তারপর আমদানি করতে হচ্ছে। জ্বালানি তেলের উপর দরটা পড়বে। জ্বালানি দরের উপর পড়লে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি ব্যবহৃত হয়, সেখানে প্রভাব পড়বে। জ্বালানি দিয়ে ট্রাক চলাচল করে আমার পণ্য পরিবহন করা হয়, সেখানে আমার প্রভাব পড়বে। ফলে এর প্রভাবটি একেবারে গ্রাসরুট লেভেল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পড়বে। যদি আমি এই কোলিং প্যাক পদ্ধতিটি যদি আমরা যথার্থ ব্যবহার করতে না পারি, আমরা কিন্তু এর আগেও দেখেছি যে ব্যাংকগুলো যখন 15 টাকা 16 টাকা 17 টাকার দরে ডলার বিক্রি করেছে, বাইরের থেকে কিন্তু আমাদেরকে 20-22 টাকার উপরে ডলার কিনতে হয়েছে। সেম আপনি এই পদ্ধতিটি শুরু করার পর আবার সেই জায়গায় আমরা চলে গেলাম। তার মানে কি? তার মানে হচ্ছে বাজার যেখানে ছিল, যেখান থেকে আপনি নামিয়ে এনেছিলেন, সেখান থেকে আবার সেইখানে তুলে দিলেন। এই যে বাজারটি উঠে গেল, ডলারের দাম যদি আমি 17-18 পর্যন্ত আমি করতেই পারি, পারমিশন আমি অনুমোদন আমি করতেই পারি, কিন্তু এটি যখন 20 টাকা হয় 22 টাকা হয়, তখন আপনাকে বুঝতেই হবে যে এই ডলার বাণিজ্যের সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে একটা দূরভিসন্ধিমূলক মনোভাব কাজ করে। তা না হলে এই মুহূর্তের মধ্যে বাজারে এমন কি ক্রাইসিস শুরু হলো যে ডলার পাওয়া যাচ্ছে না, সেই কারণে দাম বেড়েছে, ডলার বেশি ব্যবহার করা হয়েছে, ডলার সেদিকে চলে গেছে, সেই ফলে ডলারের বাজার একটা শূন্যতা তৈরি হয়েছে, এমন কি কোনো ঘটনা ঘটেছে? কোনো ঘটনাই ঘটেনি। অথচ আমার বাজার, ডলারের বাজার আবার মানে ফেপে ফুলে উঠেছে। ফলে তাৎক্ষণিকভাবে বিমান ভাড়া বেড়েছে।
গত পরশু দিনের কি আগের দিন আমাদের হজ ফ্লাইট চালু হয়েছে। আমি কয়েকজন হাজির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি যে এই ডলারের মূল্য এই যে পরিবর্তনটির হওয়ার ফলে টিকিটের মূল্যে তোদের কোনো কোনো প্রভাব পড়েছে কিনা। অনেকেই বলেছেন যে এজেন্সিওয়ালা আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করে নিয়েছে। তো অজুহাত ডলারের দাম বেড়েছে। যে ডলারে আমি টিকিটটি কনফার্ম করেছিলাম তখন ডলারের যে রেটটি ছিল সেই রেটে যদি আমাকে ডলার দিয়ে যদি আমার টিকিট কিনতে হয় তাহলে এজেন্সি ক্ষতিগ্রস্ত হয়। তার কাছ থেকে বাড়তি টাকা দাবি করেছে এবং ম্যাক্সিমাম তারা টাকাটা দিয়েছে। এখান থেকে শুরু। এইটা দিয়ে আমদানি করে পণ্য আনবে, এটি আমার বাজারে আসবে, দাম বাড়বে। জ্বালানি তেলের উপর আপনার পরিবহন কস্ট বাড়বে, তার প্রভাব আমার পণ্যের মানে আপনি বলছেন সার্বিক বাজারে একটা মূল্যস্ফীতি আবার দেখা যাবে, আবারও দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হবে তারা যে পদ্ধতিটি চালু করেছে সেই পদ্ধতিটি যেন কেউ মিসইউজ করতে না পারে, কেউ যেন অপব্যবহার করতে না পারে। শুধুমাত্র দরটি নির্ধারণ করে দিয়ে ছেড়ে দিলেই না, এটিকে মনিটর করতে হবে, কন্ট্রোল করতে হবে এবং যারা এটিকে উসিলা করে ফায়দা লোটার চেষ্টা করবে তাদের সেই দূরভিসন্ধিমূলক মনোভাব এটাকে ঠেকাই দিতে হবে। তার মানে সেইখানে নজরদারি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার কথা আপনি প্রয়োজনে গ্রহণ করতে। জি, জনাব জহিরুল হক ভূঁইয়া, আপনারা কিভাবে দেখছেন এই যে ক্রলিং পদ্ধতি আসার ফলে, বিশেষ করে ক্রলিং প্যাগের ফলে এক লাফে ধরুন যেটি 110 টাকা ছিল সেটিকে বাড়িয়ে 117 পর্যন্ত চাইলে আপনি সর্বোচ্চ সীমায় লেনদেন করতে পারবেন, এর ফলে কি প্রভাবটা ব্যবসা বাণিজ্যে পড়ছে? ধন্যবাদ আপনাকে। ক্রলিং প্যাগটা আসলে হচ্ছে দেশীয় মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার বিনিময় হারের একটা সমন্বয় করা। দ্যাট ইজ, আমরা যদি স্টক এক্সচেঞ্জের ভাষায় বলি, সেটা একটা ওই যে সার্কিট ব্রেকারের মতো, যে একটা নির্ধারিত এই সময় সীমা পর্যন্ত নামতে পারবে আর উপরে উঠতে চাইলে একটা সর্বোচ্চ পর্যন্ত যেতে পারবে। তো আমাদের যেটা পূর্ব অভিজ্ঞতা সেটা হচ্ছে যে আমরা স্টক এক্সচেঞ্জও দেখেছি এই ধরনের সার্কিট ব্রেকার দিয়েও আমরা আমাদের যে স্টক এক্সচেঞ্জ সেটাকে আমরা রক্ষা করতে পারিনি, সেটা একেবারেই খুব খারাপ অবস্থায় চলে গেছে। তো যে দেশের অর্থনৈতিক অবস্থাটা নির্ভর করে যে ইয়েটার উপরে, স্টক এক্সচেঞ্জের উপরে, সেই স্টক এক্সচেঞ্জে আমাদের মোটামুটি একটা ধ্বংসের শেষ পর্যায়ে চলে গেছে। তো এখন আমিও ওনাদের সাথে একমত, যে কোনো নতুন পদ্ধতি যদি চালু করা হয়, সে পদ্ধতি যদি জনগণের কল্যাণে অথবা রাষ্ট্রের কল্যাণে চালু করা হয়, সে পদ্ধতিটি নিশ্চয়ই ভালো। আমরা আশা করি যে অনেকেই হয়তো ভালোভাবে চিন্তা করে দেখছেন যে এটাকে বেঁধে রাখতে হবে। 10 টাকা যখন আমরা এলসি দিতাম, পেমেন্ট করতাম 122 টাকা, 123 টাকা, 124 টাকা। কেন এরকম হইতো? আমরা যখন ব্যাংকগুলোকে জিজ্ঞাসা করতাম তখন ব্যাংক বলতো যে আমার কাছে তো ডলার ছিল না, আমি একজনের এক্সপোর্টের ডলার আসছে, আমি ওনার কাছ থেকে 122 টাকা করে নিয়েছি, আপনার কাছে 1 টাকা বেশি করে 123 টাকা বিক্রি করেছি। তো এখন এইটা কি এখন বন্ধ হয়ে যাবে? যদি ব্যাংকগুলোকে, তফসিলি ব্যাংকগুলোকে বলা হয় যে তোমরা শুধু এই এক ব্যাংক আরেক ব্যাংক থেকে টাকা ধার নিতে পারবা, ডলার ধার নিতে পারবা, তোমরা এইভাবে কোনো ক্লায়েন্ট থেকে অথবা কোনো এক্সপোর্টার থেকে এইভাবে ডলার ক্রয় করে তুমি তোমার ফরেন রিমিটেন্স যেটা তুমি করতে পারো না, সেটেলমেন্ট করতে পারো নাই, তুমি বাড়তি দামে এটা সেটেলমেন্ট করবা, এটা করে তুমি এটা ইম্পোর্টারের উপর চাপিয়ে দিবা। তো উৎসে যখনই যে কোনো কিছু ইম্পোজ করা হয় বা বাড়তি রেটে যে কোনো কিছু ইম্পোজ করা হয়, সেই ক্ষেত্রে সকল উপরে, পণ্যের উপরে, শুধু নট অনলি আমরা তেল, চিনি, ডাল, লবণ এগুলো নয়, নট অনলি এগুলো, একেবারে সকল পর্যায়ে এগুলোর মূল্য বৃদ্ধি পেতে থাকে। যা এখন এইটা কিন্তু সর্বশেষ যে অবস্থাটা সেটা হচ্ছে যে ভোক্তার উপরে পড়ে এবং ভোক্তার তো তার ক্রয় ক্ষমতা কমে যায়, সে কমাইয়া দেয়। জি, সেই সাথে এই ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা আপনার একদিন হয়তো 15% প্রফিটে ব্যবসা করেছে, এখন তারা এই দাম না বাড়িয়ে তারা তাদের প্রফিট মার্জিন কমিয়ে
কোনো মতে যাতে দোকানটাকে টিকানো যায় অথবা নিজে দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য যা তার প্রয়োজন সেটুকু সে যদি এই ব্যবসা থেকে আর্ন করতে পারে, এই চেষ্টাটা কিন্তু সে করে যাচ্ছে। আলটিমেটলি আমাদের দেশের এই ক্ষুদ্র এবং মাঝারি পর্যায়ের এবং অতি ক্ষুদ্র পর্যায়ের ব্যবসায়ীরা গত 3-4 বছর যাবৎ এইভাবেই কিন্তু টিকে আছে, অনেকেই ঝরে গেছে। অনেক ব্যবসায়ী, প্রায় 1.5 কোটিরও ব্যবসায়ী আপনার ব্যবসা বাণিজ্য ছেড়ে তারা মানে পুঁজিহারা হয়ে সর্বস্ব হারিয়ে তারা এখন রাস্তায় অথবা বেকার জীবন যাপন করছে। তো এইটা পদ্ধতিটা আমরা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, যদি স্টক এক্সচেঞ্জের মতো আবারও সেখানে যে প্রয়োগটা যেভাবে প্রয়োগ করা হয়েছে সেখানে গিয়েও জিনিসটা কিন্তু আসলে সফলতার মুখ দেখে নেয়। এখন এই ক্রলিং প্যাগ এটা যে সফলতার মুখ দেখবে আমরা এটা কিভাবে বিশ্বাস করব? অতীতে আমাদের এমন কোনো উদাহরণ হয় নাই যে নতুন একটি আইন প্রণয়নের পরিপ্রেক্ষিতে এই আইনের ভালো দিকগুলো আমরা এটার সুফল ভোগ করেছি। দেখা গেছে না, আমরা সুফলের জায়গায় কুফলেই বেশি পেয়েছি। তো আমি মোটামুটি বলতে চাই যে আমরা ব্যবসায়ীরা আসলেই ক্ষতিগ্রস্তই হব। 117 টাকা, 110 টাকার থেকে 7 টাকা বাড়িয়ে একসাথে 117 টাকা ডলার করার কারণটা কি? আমাদের এই এত বেশি পরিমাণ বাড়িয়ে দেওয়া হলো, আপনি মনে করেন এটা কত টাকা ল্যান্ডিং কস্ট হয়ে যাবে। আপনি পেমেন্ট যাবে 117তে, সে ধরে নিলাম 117তে পেমেন্ট যাবে। কাস্টমস আগে কি করতো? 105 টাকা, 6 টাকা, 7 টাকায় অ্যাসেসমেন্ট করতো। এখন ওনারা অ্যাসেসমেন্ট করবে 117 টাকায়। তাতে আপনাকে আগের চাইতে অন্তত 5 to 6% ট্যাক্স অতিরিক্ত দিতে হবে। তো 5 to 6% ট্যাক্স অতিরিক্ত দিলে অবতরণ মূল্য অটোমেটিক বেড়ে যাবে। তো ডলার একসময় মনে করতাম ডলার সকালে ছিল 120 টাকা, বিকালে 120 টাকা 50 পয়সা, এরকম কেন হলো? আমরা মনে করেছি যে শুধু ডলারটাই বোধহয়, ডলার বাজারটাই এরকম অস্থিতিশীল। সকালে একরকম, সকালে একজন বড় ধনী হয়, বিকালে আরেকজন বড় ধনী হয়। এরকম পৃথিবীর পর্যালোচনা করলে, স্টক এক্সচেঞ্জগুলি পর্যালোচনা করলে আমরা দেখতে পাই। ইন্ডিয়ার ক্ষেত্রেও দেখতে পাই, কখনো নিটল টাটা বড়, কখনো আবার কখনো রিলায়েন্স বড়, তারপর কখনো আপনার টাটা বড়। তো এরকম আমরা দেখতে পাই এগুলোর ফ্লাকচুয়েশনের কারণে। তো এখানে এইভাবে যদি ফ্লাকচুয়েশনটাকে পজিটিভ ইন্টেনশন নিয়ে পদ্ধতিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য অলরেডি গতকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে, সেই কার্যক্রমটার সঠিক প্রয়োগ হলে পরে মানে অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলছেন আপনি, যে পদ্ধতি নিয়ে আপনারা তিনজনই বলছেন যে পদ্ধতি নিয়ে আসলে কোনো ভিন্ন মত নেই, কিন্তু এটির বাস্তবায়ন নিয়ে বেশ সন্দেহ রয়েছে। এটি নিয়ে আমরা কথা বলবো একটা বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন নিটল টাটা বিজ ট্রেন্ডস। সময় হলো একবার বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটল টাটা বিজ ট্রেন্ডসে। কথা বলছি আমরা ডলারের ক্রলিং পেগ পদ্ধতি এবং আমাদের অর্থনীতিতে এর প্রভাব নিয়ে। আমার সাথে তিনজন অতিথি রয়েছেন। বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব জনাব মোহাম্মদ জহিরুল হক ভূঁইয়া আছেন আমাদের সাথে। দিন শেষে আপনি বিরতিতে যাবার আগে যেটি বলছিলেন যে আমদানি খরচ থেকে শুরু করে শুল্ক এবং পণ্য শেষ পর্যন্ত সরবরাহে আসলে মূল্য বেড়ে যাবে, এবং সেখানে আমাদের যারা ক্রেতা রয়েছেন, ভোক্তা রয়েছেন, তাদের ক্রয় ক্ষমতার উপরে যেমন প্রভাব পড়বে, তেমনি কিন্তু ব্যবসায়ীরাও দোষারোপের মুখোমুখি হবেন। এবং সেই জায়গাটাতে আসলে এই পদ্ধতিটাকে আপনি যেটি বলছিলেন যথাযথ বাস্তবায়ন, সর্বোচ্চ সিলিং 117 টাকা রয়েছে, সর্বনিম্ন 110 টাকা রয়েছে, সেখানে আসলে কি করে সত্যিকার অর্থে ডলারের মূল্যটাকে ন্যায়সঙ্গতভাবে ব্যবহার করা যায়, কোনো সুপারিশ রয়েছে কিনা? এখানে আমরা সুপারিশ যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটার আইনটার সুষ্ঠু প্রয়োগ। আমরা দুর্নীতি দমন ব্যুরো ছিল আগে, এখন হয়েছে দুর্নীতি দমন কমিশন। অনেক শক্তিশালী করে দেশের সৎ ব্যক্তিদেরকে বেছে নিয়ে একটি দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন গঠনের পরে ব্যুরোর সময়ে যে পরিমাণ দুর্নীতি হতো, এই বর্তমানে কি তার চেয়ে কম হয় না বেশি হয়? যদি আমরা বিবেচনা করি অথবা আমরা ডাটা সংগ্রহ করি, তাহলে আমরা দেখতে পাবো দুর্নীতি দমন ব্যুরোর সময় যেটা মানে পরিমাণ, ধরেন একটা আনফেয়ার মিনস হয়তো ধরেন 500 টাকার ডিমান্ড ছিল বা 5000 টাকার ডিমান্ড ছিল, এইটা এখন 50,000 হয়ে গেছে। তো এখন এইটাও তো একটা ভালো উদ্দেশ্যে করা হয়েছিল। অপরপক্ষে একবার বলা হলো
যে সরকারি কর্মচারীদেরকে যদি কোনো দুর্নীতির জন্য গ্রেপ্তার করতে হয় তাহলে সরকারের পারমিশন লাগবে। পরে এটা প্রত্যাহার করা হলে মানুষের সমালোচনার মুখে। এরপরে এখন আবার একই জায়গায় চলে আসছে যে না, সরকার কোনো দুর্নীতি নয়, যেই কোনো দোষেই দুষ্ট কোনো সরকারি কর্মকর্তাকে যদি গ্রেপ্তার করতে হয় তাহলে সরকারের অনুমতি লাগবে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না। আমি জানি না এটা কোন ভালো, এটার কোন ভালো কি কোন দিক বিবেচনা করে এটা করা হয়েছে। তবে আমরা দেখেছি, আমরা যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করি, আমরা যখন কোনো কর্মকাণ্ড সম্পাদনের জন্য আমরা যখন অফিসগুলোতে যাই, সেখানে দেখি যে এটা মাল্টিমিটারিং পদ্ধতিতে আল্লাহর রহমতে এটা বাড়তেছে। দুর্নীতির কথা বলছি। হ্যাঁ, দুর্নীতির কথা বলছি। তো সেই ক্ষেত্রে এইটাও আমরা আশা করি যে এটা যদি প্রপারলি মনিটরিং করে সেটাকে যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় এবং সেটার অপব্যবহার যদি কেউ করতে না পারে, হয়তোবা কিছু সুফল আমরা পেতে পারি। তবে যদি সদ্ব্যবহার না হয়, সেই আগের মতো সরকার ফরেন রিমিটেন্স যারা পাঠায়, রিমিটেন্স যোদ্ধারা যেটা পাঠায়, আগে প্রথমে দিয়েছে 2%, পরে এটাকে নিয়ে 5% পর্যন্ত ইনসেন্টিভ দেওয়া হয়েছে, ক্যাশ ইনসেন্টিভ। সেটাও যদি পাশাপাশি চালু রাখে তাহলে 17-র সাথে আরও যদি আপনি 5% যোগ করেন তাহলে আরও 6 টাকা বাড়বে এবং পরবর্তীতে একটা প্রতিযোগিতা শুরু হবে ব্যাঙ্কগুলোর মধ্যে ডলার কেনার। কারণ তাকে যে পরিমাণ এলসি সে করে রাখছে, সেই পরিমাণ এলসি সেটেল করার জন্য তার প্রয়োজনীয় ডলার নাই। এখন তাকে এটা সেটেল করতেই হবে, ইজ বাউন্ড টু সেটেল ইট, কারণ বিকজ হি হ্যাজ অলরেডি কমিটেড টু দ্য ফরেন ব্যাঙ্ক যে আই এম রেসপন্সিবল ফর দি এলসি, লেটার অফ ক্রেডিট। সুতরাং পেমেন্ট তাকে দিতেই হবে। তো পেমেন্ট দিতে হইলে সে না পেরে ওই এক্সেস টাকা দিয়ে, যেটা একটু আগে আমাদের শাহাদাত ভাই বললেন যে ব্যাঙ্কগুলো 10 টাকা হার নির্ধারিত বেঁধে দেওয়া থাকলেও সেটা কিন্তু 122, 23, 24 টাকা পর্যন্ত, 24 টাকায় আমার এলসি আপনার নেগোসিয়েট হয়েছে। তো সুতরাং এগুলি আমাদের বাস্তব অভিজ্ঞতা, আমরা দেখে আসছি। আমরা আশায় থাকি সবসময় যে ইনশাল্লাহ এরপরে ভালো হবে, এরপরে ভালো হবে। কিন্তু আমরা যতগুলো এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, যতগুলো আমরা দেখেছি, এই যতগুলো পলিসি করা হয়েছে, ইম্পোজ করা হয়েছে, সবগুলোর ফলাফলেই মোটামুটি নেগেটিভ। এটা ভালো হবে এই আশায় আমরা থাকতে পারি। তবে পূর্ব অভিজ্ঞতার কারণে আমরা বলতেছি হয়তো নেগেটিভ হবে। মানে আশা রাখছেন কিন্তু পূর্ব অভিজ্ঞতা খুব একটা ভালো না আপনি বলছেন। সেই জায়গায় জনাব শফিকুল ইসলামের কাছে আসতে চাই যে এই সময়টিতে এটি করার পেছনে আসলে অনেক আলোচনা এসেছে, 2-3টে আলোচনা তো একেবারে উল্লেখ করার মতো। একটি হচ্ছে IMF এর পরবর্তী কিস্তি পাওয়ার জন্য এটি করা প্রয়োজন ছিল। আবার কেউ কেউ অর্থনীতিবিদরা বলছেন যে এই পদ্ধতিটি আগে করা উচিত ছিল, এই অস্থির সময়ে নয় যখন বাজারে একটা টালমাটাল অবস্থা চলছে। তো সব কিছু মিলিয়ে আসলে ঠিক বাজেটের আগে আগে এরকম একটি পদ্ধতি, সামনে নতুন বাজেট প্রণীত হতে যাচ্ছে, সব এই সময়টাই ঠিক ছিল কিনা বা আদৌ এটা দরকার ছিল কিনা? যে দুটো কারণ আপনি বললেন, দুটো কারণই সঠিক। IMF-এর একটা সাজেশন তো রয়েছেই, আর ডলারের বাজার যখন অস্থির হলো তখন সমালোচনাও ছিল। কোনোভাবেই ব্যালেন্স করা যাচ্ছিল না, ব্যাংকগুলো ব্যালেন্স করতে পারছিল না যে ডলারটা আসলে সকালে কত, দুপুরে কত, সন্ধ্যায় কত। ফলে এই দুটোকেই কেন্দ্র করেই এটি করেছে। আমাদের তৃতীয় কিস্তির ঋণের টাকাটাও পেতে হবে, IMF-কে সন্তুষ্ট করতে হবে, আবার সমালোচনাও থামাতে হবে, আবার বাজারটিকেও স্থিতিশীল করতে হবে। সময়টি মোটেই সমীচীন নয়। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি যে আরেকটু সময় নিয়ে, আরেকটু চিন্তাভাবনা করে, একসঙ্গে 60 টাকা না করে, আমি অবশ্যই আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে, আন্তর্জাতিক মুদ্রার সঙ্গে আমি সমন্বয় করব, কিন্তু আমার সক্ষমতা, আমার ব্যবহার এবং আমার প্রাপ্তি, এই তিনটিকে সমন্বয় করেই করাটা সমীচীন। আমি যদি থাইল্যান্ড কিভাবে তার ডলারের মূল্য বা আন্তর্জাতিক মুদ্রার সমন্বয় সে কিভাবে করেছে, ইউরোপ কিভাবে করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে করেছে, দুবাই কিভাবে করেছে, সেটিকে যদি আমি আমার মূল্যায়নের ক্ষেত্রে প্রাধান্য দেই, তাহলে কিন্তু গরমিল তো হবেই। আমাকে চিন্তা করতে হবে আমার মতো করে। তার কারণ হচ্ছে আমরা কোভিড থেকে উঠলাম, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্যে পড়লাম, এরপর
আবার ডলারের মূল্য অস্থির হলো, সমস্যা এটা শুধু আমার দেশে নয়, আন্তর্জাতিক বাণিজ্যেই তার একটা বিরূপ প্রভাব পড়েছে। সেইখান থেকে উঠিয়ে আমার অর্থনীতিকে আমরা একটি ব্যালেন্সের জায়গায় আনার জন্য সরকার এবং সরকারের বাইরে যারা, তারা প্রাণপণ চেষ্টা করছে। বাইরে থেকে বলা হচ্ছে অর্থনীতি টালমাটাল, সরকারের তরফ থেকে বলা হচ্ছিল অর্থনীতি টালমাটাল নয়, ঠিক হয়ে আসছে। মূল্যস্ফীতি আমরা বেসরকারিভাবে যারা বলছিলাম, আমরা বলছিলাম যে ডাবল ডিজিট অতিক্রম করেছে অনেক আগে। সরকার কোনোভাবেই স্বীকার করছিল না যে মূল্যস্ফীতি ডাবল ডিজিটে স্পর্শ করেছে। তো পরবর্তীতে কিন্তু অর্থমন্ত্রী মহোদয়, নতুন অর্থমন্ত্রী, নতুন পার্লামেন্টে কিন্তু উনি পরিষ্কার করে বলেছেন যে আগের তুলনায় কিছুটা ভালো করছি, কিছুটা ভালো হচ্ছে আমার অর্থনীতি, এইরকম একটা সিচুয়েশন। এবং আমার 1 মাস পরে বাজেট, ঠিক এইরকম একটা সময়ে, টালমাটাল সময়ে একসাথে 60 টাকা না বাড়িয়ে যদি একটু একটু করে সহনীয় পর্যায়ে যদি করা যেত, তাহলে কিন্তু আজকের এই আলোচনাটিরও আয়োজন পড়তো না। এই আয়োজনটি করতেই হয়েছে একসঙ্গে 60 টাকা করা, এর কারণে নেতিবাচক প্রভাব পড়া এবং সেটি ভোক্তার উপর পড়া, এই একাধিক কারণেই কিন্তু এই আয়োজনটি করতে হচ্ছে। আমরা তো একটি ধরুন নিয়মতান্ত্রিক আলোচনা করছি, যেটি হলো আমদানি নির্ভর পণ্য এবং অন্যান্য, কিন্তু এটাও তো আছে কিছু দুষ্ট ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যেই নানা ধরনের শুধু ডলারের দাম বেড়েছে এটি বলে কিন্তু পূর্বে আমদানি, সেই প্রভাবটাও তো বাজারে দেখা যাচ্ছে। পেঁয়াজ, আমি 18-20 লাখ টন পেঁয়াজ উৎপাদন করি, আমার লাগে 25 লাখ টন, আমি কিন্তু উৎপাদন করি 30 লাখ টন। যেহেতু পেঁয়াজ পচনশীল পণ্য, সেইখানে আমার 5-7 লাখ টন পচে যায়। তো সেই জায়গায় যদি 25-30 লাখ টন থেকে যদি 7 লাখ টন পচে যায়, তাহলে জায়গাটিকে 22-23 লাখ টন, আমার প্রয়োজন 25-26 লাখ টন, মাত্র 3-4 লাখ টন পেঁয়াজ আমাকে আমদানি করতে হয় মাত্র। জি, বড় অংশ আমি উৎপাদন করি। কিন্তু যখনই আপনি এই ডলারের দামটি বাড়িয়ে দিলেন, তখন কিন্তু এই দুষ্ট শ্রেণীর ব্যবসায়ীরাই কিন্তু বলার চেষ্টা করে যে ডলারের দাম বেড়েছে, ডলারের সঙ্গে পেঁয়াজের কোনো সম্পর্ক নেই এবং এটা দেশীয় পেঁয়াজ, এখন যে পেঁয়াজ পাওয়া যাচ্ছে কোনো সম্পর্ক নাই। কিন্তু বাজারে কিন্তু আমরা কাঁচামরিচের বাজারেও কিন্তু আমরা ডলারের শব্দ শুনি। কারণই হচ্ছে ওই অসৎ মনোভাব সম্পন্ন ব্যবসায়ীদের। নিশ্চয়ই আমরা জনাব সাদাত হোসেন একটু শুনতে চাই যে এই ব্যবসায়ী যেটি বলছেন যে অসৎ মনোভাব সম্পন্ন ব্যবসায়ী যেমন রয়েছেন, সুযোগ সন্ধানী বিষয় রয়েছেন, দুর্নীতি রয়েছেন, বিশেষত জনাব জহিরুল হক ভূঁইয়া বলছিলেন এটি সরকারি বেসরকারি সকল ক্ষেত্রেই রয়েছে, এর পাশাপাশি আন্তর্জাতিক এরকম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সব কিছু মিলে আসলে আমরা তাল সামলাবো কী করে? জি, থ্যাংক ইউ। আবারও দেখুন, একটা জিনিস হচ্ছে যে এখানে দুইটা বিষয় আসছে। একটা হচ্ছে যে এই যে সময়টা কি হলো কিনা, এবং হঠাৎ করে যে 7 টাকার পরিমাণটা সেটা নিয়ে দুটি কথা আসছে। আমি একটু জিনিসটাকে একটু এইভাবে এক্সপ্লেন করতে চাই। সেটি হচ্ছে সময় তো কখন করব, আমাদের যে বিরূপটা আমরা দেখতে পাচ্ছি বা যেটা এক্সপেক্ট করতে পারছি, সেটা কিন্তু এই ডলারে কেন বেশি হলো বা কেন এরকম করলো সেটা না, আমরা এটা ইউজটা নিয়ে আমরা শঙ্কিত হচ্ছি। সুতরাং সেক্ষেত্রে সময়ের ব্যাপারটা এখানে খুব বেশি গুরুত্ব রাখছে বলে মনে করছি না। আরেকটি হচ্ছে যে 117 টাকা হঠাৎ করে 7 টাকা, হ্যাঁ, এটা একটা প্রশ্ন, যেখানে সরকার আগে ছিল 10 টাকা, সেখান থেকে 7 টাকা। আমি এই জিনিসটাকে একটু দুইভাবে একটু ক্লারিফাই করতে চাই। একটি হচ্ছে যে দেখুন, আমরা 10 টাকায় ছিল, এটা কথা সত্য, কিন্তু আমরাই কিন্তু বলছি যে প্রকৃতপক্ষে যদি সরকারের যে ইম্পোর্টগুলো ছিল, অর্থাৎ জ্বালানি বলি বা পেট্রোলিয়াম পদার্থ, সার, সেগুলো আসতো 10 টাকা, সরকারের কন্ট্রোলে যে সমস্ত ইম্পোর্টগুলো ছিল। কিন্তু বেসরকারি ব্যবসায়ীদের যে ইম্পোর্টগুলো ছিল সেক্ষেত্রে কোথাও 10 টাকায় অ্যাপ্লিকেবিলিটি আসলে ছিল না আর কি। বিভিন্ন কায়দা কানুন করে সেটি যেতে যেতে অনেক টাকা পর্যন্ত গিয়েছে। সুতরাং সেই যে এইখানে 7 টাকার বেশি, সেটা একটা ব্যাপার এখানে আছে যে
তার ফলে কতটুকু মানে নেগেটিভ ইম্প্যাক্ট আমরা দেখতেই পাচ্ছি যে যেটি ওনারা বলার চেষ্টা করছেন এটি হলো, ধরুন আপনি যেটি বলছেন যে বাজারের একটি বাস্তব মূল্য রয়েছে, সরকার জোর করে 10-এ আটকে রেখেছে, কিন্তু যখনই 17 করলো সেই বাস্তব মূল্যটা আরো বেড়ে গেল। সেই জায়গায় হলো প্রবলেম, আমরা সেটাই কথাই বলছি। আর একটি বিপরীত দিকটা আমি সেটা বলছি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু বেনিফিট আর একটা আছে, সেটা হচ্ছে এক্সপোর্টের ক্ষেত্রে। আচ্ছা দেখুন, এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের যে হিসাব এক্সপোর্ট এবং আমাদের মানে আর কি যেটা প্রবাসী আয়, যেটা রেমিটেন্স, যেটা প্রবাসী আয়টা রেমিটেন্সের ক্ষেত্রে, এখানে আমাদের দেখা যাচ্ছে যে এক্সপোর্টের ক্ষেত্রে প্রায় 6% কিন্তু আমাদের আর কি গ্রোথ হচ্ছে, অর্থাৎ প্রাইস বেড়ে যাবে। যেখানে আগে 110 টাকা ডলার ছিল, সেখানে এখন পাবে 117 টাকা, 6%। এখন একদিকে হচ্ছে তাদের যে প্রাইস ইনক্রিজ হলো, কিন্তু আমি যদি এই জিনিসটাকে একটু যদি থিওরিটিক্যালি বা ইম্প্যাক্টটা খুব কঠিনভাবে বিশ্লেষণ করি, তাহলে আমাদের এই যে এক্সপোর্ট তো আমাদের কম্পিটিশন আছে, সমস্ত দেশের সাথে আমাদের কম্পিটিশন আছে, গার্মেন্টসের ক্ষেত্রে চায়না, ভিয়েতনাম কম্পিটিশনে আছে। সেই কম্পিটিশনে এখন 6% যদি হয়, এখান থেকে যদি প্রায় এক্সপোর্টার কিন্তু একটু সুযোগও পাবেন, কিছুটা হলেও যদি হ্রাস করেও যদি এক্সপোর্ট করা হয়, তাহলে কিন্তু ভলিউম বাড়ার একটা চান্স রয়েছে। তাহলে ওভারঅল ইম্প্যাক্টটা কীভাবে আমরা দেখতে পারি? ওভারঅল ইম্প্যাক্ট হচ্ছে যে আমার এক্সপোর্ট আমরা এক্সপেক্ট করতে পারি যে না আরও একটু গ্রো করবে, প্রবাসী যে রিমিটেন্স সেটা আরও আসবে। যখন আসবে, আমরা যদি মানে সমস্ত কিছুকে আমরা মানে থিওরি অনুযায়ী যদি সঠিক ধরে নেই আসবে, তখন আমার ডলার প্রবাহ যদি হয়, তাহলে ইম্পোর্ট আমার বাড়াইতে পারবো। দেখেন, একটা ইম্পোর্টের প্রোডাক্ট যখন বাজারে আসে, তখন কিন্তু তার ইনফ্লেশনে দুইটা ইম্প্যাক্ট পড়ে। একটা হলো দাম বেশি পড়েছিল, বেশি দাম দিয়ে আমি এনেছি, তার একটা দাম, আর একটা হচ্ছে পর্যাপ্ত আমি আনতে পারি নাই, ডলার কারেন্ট কারণে, শর্টেজের কারণে পর্যাপ্ত আনতে পারি। তখন এটাকে বলে ডিমান্ডফুল, অর্থাৎ আমার যে পরিমাণ ডিমান্ড আছে, যদি পেঁয়াজের কথা বলি বা যে কোনো যে প্রোডাক্ট আমার ইম্পোর্ট হয়ে আসতে হয়, সেটা সে পরিমাণ বাজারে অ্যাভেলেবিলিটি নেই, বিকজ অফ আমার ডলার শর্টেজ ছিল, তখন সেটাও আর একটা কারণ ঘটে আর কি। এই দুই কারণের প্রভাবে কিন্তু আমার জিনিসটা ওঠায়। তখন যদি ডলার আমার আসার সুযোগ হয়, আমার যদি এক্সপোর্ট প্যারায়ে বা রিমিটেন্স আসার সুযোগ হয়, তাহলে আমি ইম্পোর্টের পরিমাণটা যে রিকোয়ার্ড পরিমাণ আমি আনতে পারবো, তখন কিন্তু বাজার একটা স্থিতিশীলতার অবস্থা আছে। তো সমস্ত কিছুই আসলে নির্ভর করছে, আমরা মনে করতেছি তাত্ত্বিকভাবে বা সমস্ত কিছু ওয়ার্ক সঠিকভাবে করে, তাহলে ফল আমরা ভালো পেতে পারি, পাওয়ার সুযোগ আছে। কিন্তু আমরা তো যেটা বললেন যে আসলে ব্যবহার করতে যায়, দেখি হঠাৎ করে ওভারনাইটই দেখি নানান রকমের পেঁয়াজের উপরে ডলারের প্রভাব, মরিচের উপরে ডলার, তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে হলো আমাদের রেগুলেটরকে রেগুলেশনসই করতে হবে। এই যে আমাদের আগে যে 10 টাকাটাকে করেছে, সেটাকে আমরা তো বুঝতে পারছি, দেখতে পারছি, কতটুকু করতে পারছি, সেই জায়গায় রেগুলেশন নিয়ে আমরা কথা বলবো, এবং বিশেষ করে আসন্ন বাজেটে কি ধরনের প্রস্তুতি থাকলে এই সুফলটা নেওয়া যায়, এটি নিয়ে আমরা কথা বলবো একটা বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা বিজ ট্রেন্ডস। আরও একবার বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটোল টাটা বিজ ট্রেন্ডসে। কথা বলছি ডলারের ক্রলিং পেগ পদ্ধতি এবং আমাদের অর্থনীতিতে এর প্রভাব নিয়ে। আমার সাথে অতিথিরা রয়েছেন, জনাব মোহাম্মদ সাদাত হোসেন FCA আছেন আমাদের সাথে, ICAB-র সাবেক সভাপতি। আপনি বলছিলেন সার্বিক আলোচনাটি আমরা করছিলাম খুব চমৎকারভাবে। সামনে তো নতুন বাজেট প্রণীত হতে যাচ্ছে, এবং সেই বাজেটে বর্তমান যে সিদ্ধান্ত ইতিমধ্যে হয়ে গেছে, আমরা জানি যে এর ফলে মূল্যস্ফীতি কী হবে সব কিছুই আলোচনায় এসেছে। কিন্তু সত্যিকার অর্থে ভোক্তাদেরকে বা নাগরিকদেরকে যদি আমরা স্বস্তি দিতে চাই, আসন্ন বাজেটে এটিকে হ্রাস টেনে ধরার এবং এর সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? জি, এখানে উদ্যোগ হচ্ছে যে বাজেট আসছে সামনে, বাজেট একটা সরকারের আর্থিক নীতির একটা অন্যতম অঙ্গ। বাজেট দিতে হবে, বাজেট দিয়েছে, বাজেট কিভাবে দিচ্ছে অনেক সময় আমরা পুরোপুরি অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি পুরোপুরি বাস্তবায়ন হতে আমরা পারি না, সেখানে সংশোধিত করার থাকে। যে কথাটি আসছে যে আবারও সেটা যে মূল্যস্ফীতির একটা পয়েন্টের উপর শুধু যে মূল্যস্ফীতিতে অনেক কিছুরই প্রভাব পড়বে, যেটা একটা ওই যে জ্বালানি যদি আসে তাহলে একটা দিয়েই সমস্ত কিছুর প্রভাবিত হয়। সেখানে একটা সুযোগ আমি মনে করি সেটি হচ্ছে যে যখন বাড়বে, ইম্পোর্ট কস্ট বাড়বে কিংবা এক্সপোর্ট বাড়বে, দুটোতেই কিন্তু একটা প্রভাব আবার সরকারের আছে, সেটি হচ্ছে সরকার ট্যাক্সের পরিমাণ আসবে। যখন এক্সপোর্ট বাড়বে তখন তার উপরে ট্যাক্স বাড়বে, যখন ইম্পোর্টের ভ্যালু বাড়বে তখন তার শুল্ক বাড়বে, রেভিনিউ বাড়বে। এই যে বাড়তি ইনকাম আমরা আশা করতে পারি যে সরকার তার বাজেটের মাধ্যমে এইভাবে ইফেক্টের কারণে, ডলার ইফেক্টের কারণে বাড়তি রেভিনিউ আসবে, সেটা দিয়ে সরকার
সরকার যে অতিরিক্ত যে সমস্ত ক্ষেত্রে অতিরিক্ত যেতে পারে, যাতে ভোক্তা পর্যায়ে ওই ইম্প্যাক্টটা বাড়তি ইম্প্যাক্টটা না পারে, সেখানে সরকার একটু সাবসিডি দিবে বা তার এই অতিরিক্ত অর্জিত আয়ের টাকাটা এখানে সাবসিডি দিয়ে যাতে মানুষের গায়ে গিয়ে লাস্ট পর্যন্ত ভোক্তা, বিশেষ করে নিম্ন আয় ভোক্তাদের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে না পড়ে, সেটি যেন প্রোটেকশন দিতে পারে। এই প্রত্যাশাটুকু অন্তত এই ফ্ল্যাকচুয়েশনের কারণে এই ডলার ইফেক্টের যে বিষয়টা, সেটি বাজেটের মাধ্যমে একটা সংশোধন করি বলি বা একটা রিমিডি বলি একটা করবে বা করা উচিত বা করতে পারবে বলে আমি মনে করি। সেই রকম একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এই বাজেটেও কিন্তু এই যে ফরেন কারেন্সির যে একটা ব্যাপার সেখানে রয়ে গেছে, সরকারের যেমন বিভিন্ন ঋণ পরিশোধ করতে হচ্ছে, সুদসহ পরিশোধ করতে হচ্ছে, সেখানেও একটা এই বাজেটের ভিতরে ফরেন কারেন্সি একটা ইস্যু রয়েছে, সেটিও হয়তো অ্যাড্রেস করার একটা স্কোপ। জি জনাব শফিকুল ইসলাম, যেটি বলছিলেন যে আমাদের একটা বড় এই জায়গাটাতে বড় একটি জায়গা হলো যে বিদেশ থেকে আমরা জ্বালানি আমদানি করি এবং সেখানে সরকার ভর্তুকি দেয়, ফলে সরকারেরও কিন্তু সেই বিনিময় মূল্যের পরিবর্তনের কারণে কিন্তু খরচটা বেড়ে যাবে। ভর্তুকি দিক জনগণের উপরে হয়তো চাপটা কম দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু দিন শেষে খরচটা তো বাড়বে। তো সেই জায়গায় আসলে বাজেটে আমরা কি প্রত্যাশা করছি? IMF এর দিক থেকে বাজেটের আকারটি খুব বড় যেন না হয় সেদিকেও কিন্তু তাগিদ দেওয়া হয়েছে, আপনি জানেন। সবই ঠিক আছে যে বাজেট জুন মাসের 6 তারিখে জাতীয় সংসদ উপস্থাপন করবেন। এটির আকার আমরা যেটুকু জানতে পেরেছি সেটি হলো 7,92,000 কোটি টাকার কম বেশি। এটি কোনোভাবেই 8 লাখ কোটি টাকা ওভার করবে না। IMF এর পরামর্শ আছে যে বাজেটটি কমিয়ে আনা, বড় না করা, কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট, এটি কিন্তু আমার দেশের জন্যে কিন্তু অনেক বড় বাজেট। সেটি একটি বিষয়। 2 নম্বর হচ্ছে যে আমাদের অনেকগুলো মেগা প্রকল্পের ঋণ আমাদের পরিশোধ করতে হচ্ছে, এটি ডলারে পরিশোধ করতে হবে, সেখানে একটি প্রভাব পড়বে। এটি একটি। 2 নম্বর হচ্ছে যে আমরা জ্বালানি তেল আমদানি করি, সেইখানে একটা প্রভাব পড়বে। জ্বালানি তেল আমদানি করার ফলে এর একটি নেতিবাচক প্রভাব বাজারে পড়ার সম্ভাবনা আছে। সব কিছু মিলিয়ে সরকারের দিক থেকে কিন্তু জনসাধারণকে একটু স্বস্তি দেওয়ার মনোভাব আছে এবং তারা চেষ্টাও করছে, এবং সেই দিকটি বিবেচনা করে আপনি যেটি বলছেন যে এটি প্রভাব একটি বাজারে পড়বে, এটি ঠিক। যদি আপনার ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যায় তাহলে আপনার পণ্যের উপর প্রভাব পড়বে, সবকিছুর উপর পড়বে, বিদ্যুৎ উৎপাদনের দাম বাড়বে। সব কিছু মিলিয়ে সরকারের একটি বড় কর্মসূচি আছে যে একেবারে নিম্ন লেভেলের মানুষদেরকে সহায়তা দেওয়ার জন্য যদি সামাজিক নিরাপত্তা খাতের বলয় বাড়ানোর চেষ্টা সরকারের আছে। গত চলতি অর্থ বছরে 1,40,000 কোটি টাকার মতো ছিল, এবারেও কিন্তু তাই থাকবে। এবারও চেষ্টা করা হচ্ছে কোন কোন খাতে বাড়ানো যায় সেটি বাড়ানো। 1 নাম্বার 2 হচ্ছে যে পরিমাণটাও বাড়ানোর চেষ্টা করছে যাতে এই যে প্রভাবগুলো পড়বে এগুলো যেন মানে কম স্পর্শ করে। সেই আপনি পরিমাণ বলতে ইউনিট কস্ট বলছেন? না, ওই যে বরাদ্দের পরিমাণ বাড়ানোর জন্য বিভিন্ন মহল থেকে চাপও আছে, সরকারের দিক থেকে আন্তরিকতাও আছে। আর এই যে বিষয়টি যেটুকু আমরা মনে করছি যে এর ফলে যে প্রভাবটা পড়বে নেতিবাচক প্রভাব, সেটিকে যেন সাধারণ মানুষকে স্পর্শ না করে, তাকে স্বস্তি দেওয়ার জন্য এটি। আর টিসিবির মাধ্যমে যে 1 কোটি পরিবার আমরা ধরেছি যে প্রতি পরিবারে অন্তত 5 জন করে আছে, তাহলে 5 কোটি মানুষ এই সেবার আওতায় আছে। তাহলে 5 কোটি মানুষকে সেবা দেওয়ার জন্য টিসিবির মাধ্যমে যে পণ্যগুলো আমদানি করতে হচ্ছে সেটি হচ্ছে তেল, ডাল, এগুলো আমদানি করতে হচ্ছে। এগুলো আমদানি কস্ট আমরা সহসায় বুঝতে পারছি যে বেড়ে যাবে। সেগুলো যদি আমরা একেবারে মাঠ লেভেলে পৌঁছে দিতে পারি তাহলে সেটি স্বস্তি হবে। সরকারের দিক থেকে এই চেষ্টাগুলো আছে। আর সবচেয়ে বড় চেষ্টা হচ্ছে ওই একই জায়গাটা, যারা এটাকে ফায়দা লোটার চেষ্টা করে। আমি জহির ভাইয়ের সঙ্গে একটু ডিফার করি, সেটি হচ্ছে যে আপনারা বলেছেন যে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন জহির ভাই? আপনারা পণ্য 10 টাকায় কেনেন, 12 টাকায় বেচেন, কেউ 20 টাকায় বেচার চেষ্টা করেন। আপনি কখনোই এই কোল্ডিং প্যাকের মাধ্যমে আপনার পণ্যর খরচ যদি আপনার 10 টাকা বাড়ে, আপনি নিশ্চয়ই 9 টাকা মূল্যে পণ্য বিক্রি করবেন না, আপনি 11 টাকায় বিক্রি করবেন। কাজেই আপনার দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার আসলে কোনো সম্ভাবনা। জনাব জহিরুল হক ভূঁইয়া, ব্যবসায়ীদের জায়গা থেকে কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা যেটি বলছিলেন? ধন্যবাদ। আমি শফিক ভাইয়ের কথা দিয়ে শুরু করি। শফিক ভাই বলেছেন যে এই
পদ্ধতি, রোলিং পদ্ধতি যেটা গতকালকে থেকে প্রবর্তন হয়েছে, তাতে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি প্রথমেই একটি কথা বলি, আমরা এই করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পূর্বে আমরা 10% মার্জিনে এলসি করতাম। $1 লক্ষ এলসি হলে $10,000 দিলে আমাদের এলসি হয়ে যেত। আমরা এখন 100% মার্জিন এলসি করেছি, 150% মার্জিনও এলসি করেছি। তাহলে আমার 10%-এর জায়গায় যখন 150 হবে 15 গুণ তখন তাহলে 15 গুণ ইনভেস্টমেন্টের আমার প্রয়োজনীয়তা দেখা দিবে। জি। আর এটা যদি আমার টোটাল টাকাটা আমার নিজের হতো তাহলে কোনো প্রশ্ন ছিল না। এই পরিমাণ টাকা আমি ব্যাংক থেকে লোন নিয়েছি। আমি একজন এসএমই খাতের ব্যবসায়ী হিসেবে আমি 75 কোটি টাকা পর্যন্ত ব্যাংক থেকে লোন নিতে পারি। এবং এখন বাংলাদেশ ব্যাংক সম্ভবত এপ্রিল অথবা মে মাসে একটি সার্কুলার ইস্যু করেছে যে ভোক্তা ঋণ এবং এসএমই খাতের যত ঋণ আছে এই ঋণগুলির উপরে বিভিন্ন ব্যাংক, তফসিলি ব্যাংকগুলো 1% সুপারভিশন চার্জ নিতে পারে। মানে আমরা জানার আগেই ব্যাংক কিন্তু আমার নেগেটিভ আমার ঋণের টাকা থেকে কেটে নিয়ে চলে গেছে 1%। যার 75 কোটি টাকা আছে তার অ্যাকাউন্টে 75 লাখ নাই। কথা বুঝতে পারছি? যার 5 কোটি টাকা আছে তার 5 লাখ নাই। এখন একদিক থেকে আমাকে ডলার এখন আবার 100%-এ দিচ্ছে, কেউ কেউ 120-তে দিচ্ছে। একদিকে ডলারের দাম বেড়েছে, দ্বিতীয়ত 100% মার্জিনে মানে 10 গুণ বেশি ইনভেস্টমেন্ট লাগতেছে। এরকম ইনভেস্টমেন্ট বহু ব্যবসায়ীর নাই, যে 100% মার্জিনে এলসি করার মতো সক্ষমতা অনেক ব্যবসায়ীর নাই। আচ্ছা, 100% মার্জিনে এলসি করলাম, নেগোসিয়েটের সময় দেখা গেল যে আমার এটা নেগোসিয়েট হয়েছে 122 টাকা বা 123 টাকা। আমি কিন্তু সরকারি রেট ছিল 110 টাকা, আমি 123 টাকায় এটা নেগোসিয়েট হয়েছে। তাহলে এখানেও একটা বাড়ি খেলাম। এরপরে ডিউটির ক্ষেত্রে সরকার যে রেট বেঁধে দিয়েছে সেই রেটেই অ্যাসেসমেন্ট হচ্ছে। যখন 85 টাকা 86 টাকা ছিল তখন সেই রেটই হয়তো এখন 110 টাকা হইল। এখানেও একটা আমি বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করতে হইল। এরপরে ভাই ব্যাখ্যা করেছেন যে তেলের দাম বাড়বে, চালের দাম বাড়বে, ডিমের দাম বাড়বে, মরিচের দাম কেন বাড়লো। আমি বলছি মরিচ নয়, শুধু এই দেশে যে ডাটা উৎপাদন হয়, শশা উৎপাদন হয়, সব কিছুর দাম বাড়বে। বাড়বে কেন? এটা নির্ধারিত এলাকায় সে ধরেন শশা সাভারে উৎপাদন হয়। এখন যদি শশার গাড়ি একটা সাভার থেকে আসে 3,000 টাকা ভাড়া, এখন কালকে ওই তেল জ্বালানির জন্য সে বলবে যে আমাকে 5,000 টাকা ভাড়া দিতে হবে। তাহলে তো ডলারের কারণেই কিন্তু শশার মূল্যটা বৃদ্ধি পেল, কাঁচামরিচের মূল্যটাও একই কারণে। পরিবহন সহ আপনি বলছেন, পরিবহন সহ সবকিছু মিলিয়ে ডলার যখনই ফ্লাকচুয়েট হবে, ডলারের দাম যখনই বাড়বে তখনই পণ্য মূল্য বৃদ্ধি পাবে। আসেন এবার আরো কিছু অন্য কারণ আছে। আমাদের হাতে খুবই কম সময়। এক নাম্বার হচ্ছে যে ভ্যাটের যে বর্তমান বিদ্যমান যে ভ্যাট আইন, দফায় দফায় ভ্যাট প্রদান করা, এটা আমাদের দেশের ম্যাক্সিমাম দোকান ভ্যাট সহ বেচা কিনা করতে পারে না। তারা যা বেচে সরকার একসময় হিসাব দিয়েছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যতবার ভ্যালু অ্যাড হবে ততবার ওইটুকুর মধ্যে ভ্যালু ভ্যাট ইম্পোজ হবে। কিন্তু এখন বারে বারেই পুরো টাকার উপরেই ভ্যালু অ্যাড হচ্ছে, ভ্যাট যুক্ত হচ্ছে। এই ভ্যাটের একটা বিষয় আছে। আবার ভ্যাট এবং ইনকাম ট্যাক্সের মধ্যে সমন্বয় আছে কিনা, ভ্যাট কত টাকা ভ্যাট দিয়েছেন এটার আপনার বছরের স্টেটমেন্টের সাথে মানে সেখানে পুরো শুল্ক ব্যবস্থাপনা নিয়ে আপনি বলছেন সকল ব্যবস্থাপনাটাই শেষ পর্যন্ত আইসা পণ্য মূল্য বৃদ্ধির কারণ হয়, ব্যবসায়ীদের পুঁজি বৃদ্ধি ঘটানোর কারণ ঘটে এবং মূল্যস্ফীতি বাড়ার এবং অধিকাংশ সময় এর দোষটাও ব্যবসায়ীদেরকে দেওয়া হয়। অনেক এটা আছে, দুষ্ট যে ব্যবসায়ী নাই আমি এই কথা বলবো। অনেক ধন্যবাদ আপনাকে, বলবো না আজকে সময় স্বল্পতার জন্য এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, আমরা প্রত্যাশা করছি যে ডলারের এই যে ক্রলিং প্যাক পদ্ধতিটি রয়েছে, পদ্ধতি হিসেবে আলোচকরা যেটি বলেছেন যে এটি একটি ভালো পদ্ধতি, কিন্তু যদি এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়, আশা করছি আগামী বাজেটে, অর্থাৎ সামনে যে বাজেট আসছে সেই বাজেটে নিশ্চয়ই এই বিষয়টি মাথায় রেখে নীতি নির্ধারকরা সার্বিক ব্যবস্থাপনার বিষয়টিতে নজর দিবেন। ব্যবসায়ীদের জন্য একটি ভালো ব্যবসার পরিবেশ এবং ভোক্তার জন্য একটি সহনীয় বাজার নিশ্চয়ই আমাদের উপহার দিবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের নিটোল টাটা বিজ ট্রেন্ডস। যারা ছিলেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ।